দেশ সজাগ আছে তো নাকি আমরা সবাই এক গভীর ঘুমে আচ্ছন্ন? প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ঠিক নাকের ডগায় বসে। দেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক কি আজ কর্পোরেট লোভের সবচেয়ে নোংরা নর্দমায় পরিণত হয়েছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। 25,000 কোটি টাকার এক ভয়ঙ্কর খেলা। স্রেফ 25,000 কোটি টাকার এক অন্ধ লোভে পড়ে খোদ রেগুলেটরের নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়েছে এই ব্যাংক। আর সেই জালিয়াতি ঢাকতে খাতা কলমে সাজানো হয়েছে 45 কোটির এক ভুয়ো বিজ্ঞাপনের তামাশা। এটা শুধু একটা ব্যাংকের দুর্নীতি নয়, এটা আপনার আমার এই দেশের কোটি কোটি সাধারণ মানুষের বিশ্বাসের বুকে এক মস্ত বড় কুঠারাঘাত। মহাশূন্যের সততার মুখোশ পরা এই রাজকীয় কেলেঙ্কারির কঙ্কাল এবার আমি আপনাদের সামনে এক এক করে টেনে বের করব। তৈরি হয়ে যান। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। এইচডিএফসি ব্যাংক, যে ব্যাংককে আপনারা দেশের সবচেয়ে সুশৃঙ্খল, সবচেয়ে সৎ আর নিরাপদ ভাবেন, তার ভেতরের কঙ্কালটা এবার বাইরে চলে এসেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের পাতায় এই আদর্শ ব্যাংকের কীর্তিকলাপ একদম জলের মতন সহজ ভাষায় ফাঁস করে দেওয়া হয়েছে। 27শে মে প্রকাশিত এইচডিএফসি ব্যাংক ক্যামোফ্ল্যাজড crores as marketing spend to pay higher interest to state farm শীর্ষক এই রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে এরা কেবল রিজার্ভ ব্যাংকের নিয়ম কানুনকেই বুড়ো আঙুল দেখায়নি, বরং সাধারণ মানুষের কষ্টের উপার্জনকে নিজেদের দাবার গুটি বানিয়েছে। আর এই গোটা জালিয়াতির পেছনে লুকিয়েছিল এক আদিম নগ্ন লোভ। রিপোর্টে প্রতিটা লাইন যেন চিৎকার করে বলছে 25,000 কোটি টাকার একটা বিশাল ডিপোজিট পাওয়ার লোভে এই তথাকথিত আদর্শ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত নিয়ম কানুনকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়েছে। তার চেয়েও বড় কথা, এই লোভ সামলাতে গিয়ে তারা 45 কোটি টাকার এক বিরাট আর্থিক ছলাকলা দেখিয়েছে। সবচেয়ে মারাত্মক প্রশ্নটা কোথায় জানেন? আরবিআই স্রেফ দেখেই গেছে, কোনো এক অদৃশ্য জাদু বলে তাদের একটা আঙুলও নড়েনি। অথচ শেষ পর্যন্ত এই জালিয়াতিটা বাইরের কেউ ধরেনি। ব্যাংকের নিজস্ব অডিট কমিটি এই 45 কোটির গরমিল হাতে নাতে ধরেছিল। কিন্তু তারপর কি হলো? দেশের ব্যাংকিং ব্যবস্থার পাহারাদার আমাদের এই মহিমান্বিত আরবিআই এই গোটা নোংরামিটার ওপর স্রেফ কার্পেট চাপা দিয়ে দিল। কাকে বাঁচানোর চেষ্টায় আরবিআই এই দুর্নীতির ওপর পর্দা টানতে গেল? পরিসংখ্যানটা মাথায় রাখুন। এইচডিএফসি কোনো চুনোপুটি ব্যাংক নয়। ভারতের ব্যাংকিং বাজারের 15 থেকে 18% গ্রাহক একাই এই ব্যাংকের দখলে। দেশের সিংহভাগ বড় বড় কর্পোরেট হাউসের কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট চলে এই ব্যাংকের মাধ্যমে। পুরো ঘটনাটা খোলসা করে বলি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্টে যা ছাপা হয়েছে আমি তার ভিত্তিতেই আপনাদের বলছি। ক্ষমতার এই নোংরা খেলার কেন্দ্রবিন্দুতে আছে মহারাষ্ট্র সরকারের একটা বড় সংস্থা MSRDC, মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলায় বললে মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগম। এই সরকারি সংস্থার কাছে 25,000 কোটি টাকার একটা বিশাল ফান্ড ছিল। তারা সেটা ব্যাংকে জমা রাখতে চেয়েছিল, কিন্তু তাদের একটা শর্ত ছিল, অন্য ব্যাংকগুলো যেখানে 3.5% সুদ দেয় সেখানে তাদের দিতে হবে 6% সুদ। এদিকে আরবিআই আইন বলছে ব্যাংক কোনো একজন নির্দিষ্ট গ্রাহকের জন্য নিজের মর্জি মাফিক নিয়ম বদলাতে পারে না। সাধারণ আমানতকারীরা যে সুদে টাকা রাখবেন, সরকারি সংস্থাও সেই নিয়মেই চলবে। নিয়ম সবার জন্য এক, আম জনতার জন্য 3.5% আর কোটিপতিদের জন্য 6%। এই বৈষম্য আইনত অপরাধ। কিন্তু এইচডিএফসি ব্যাংক তো তখন 25,000 কোটির গন্ধ পেয়ে অন্ধ হয়ে গেছে। টাকার পাহাড় দেখে দেশের 1 নম্বর প্রাইভেট ব্যাংক তখন পুরোপুরি অন্ধ। কিন্তু কাগজে কলমে তো নিয়ম ভাঙা যাবে না, আরবিআই ধরে ফেলবে। তাহলে উপায়? এইচডিএফসি বের করলো এক অদ্ভুত চোরাপথ, একেবারে খাতা কলমে জালিয়াতি। MSRDC কে কাগজে কলমে দেখানো হলো সাধারণ 3.5% সুদ, কিন্তু বাকি 2.5% অর্থাৎ বাড়তি সুদের পাওনা মেটাতে তলে তলে 45 কোটি টাকার এক গুপ্ত সুড়ঙ্গ খোঁড়া হলো। এই গুপ্ত সুড়ঙ্গের সন্ধান মিলল কিভাবে? ব্যাংকের ভেতরেই যখন 45 কোটি টাকা নিয়ে তীব্র কোন্দল শুরু হয়, তখন খোদ এইচডিএফসির বোর্ডকে বাধ্য হয়ে একটি ইন্টারন্যাশনাল ভিজিলেন্স ইনভেস্টিগেশন টিম বসাতে হয়েছিল। আর সেই তদন্তেই কেঁচো খুঁড়তে গিয়ে আস্ত একটা ড্রাগন বেরিয়ে পড়ল। তদন্তে বেরিয়ে এলো এই 45 কোটি টাকা সরাসরি মেটানো হয়নি। টাকাটা ঘোরানো হয়েছে ব্যাংকের মার্কেটিং ডিপার্টমেন্টের মাধ্যমে। ব্যাংকের খাতায় কি দেখানো হলো জানেন? দেখানো হলো এই বিপুল টাকা নাকি খরচ করা হয়েছে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বিজ্ঞাপনে। এই যেমন আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযান দেখি, সেই রকম আর কি।
আর সেই মিথ্যে বিজ্ঞাপনের বাহানায় টাকাটা সরাসরি চলে গেল আলাদা আলাদা ভুয়ো ভেন্ডারের অ্যাকাউন্টে। আর যে সমস্ত ভেন্ডারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হলো তারা আসলে প্রত্যেকেই ছিল ওই মহারাষ্ট্র সড়ক উন্নয়ন নিগমের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। ভাবুন একবার, আপনার আমার মতন সাধারণ আমানতকারীদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা অ্যাডভার্টাইজমেন্টের মিথ্যে নাটক করে সেফ চলে গেল নানান পকেটে। ভাবতে পারছেন, সততার মুখোশ পরা একটি ব্যাংক রেগুলেটরের চোখে ধুলো দিতে বিজ্ঞাপনের নামে সরকারি সংস্থার লোকেদের টাকা পাইয়ে দিচ্ছে। অথচ দেশের শীর্ষ ব্যাংক বলছে চিন্তার কোনো কারণ নেই, সবকিছু ধোয়া তুলসী পাতার মতন। আপনাদের মনে হতেই পারে ব্যাংকের লাভ হয়েছে, ব্যাংক নিজের পকেট থেকে টাকা দিয়েছে, তাতে কার কি হয়েছে? এখানেই আসল ধাপ্পা। একটা কথা মাথায় গেঁথে রাখুন, ব্যাংক কোনো আলাদিনের প্রদীপ নয় যে নিজের ইচ্ছে মতন টাকা তৈরি করবে। ব্যাংকের সিন্ধুকে যে লাখ লাখ কোটি টাকা ঘোরে তা আপনার আমার মতন মানুষের, আর কোনো কোম্পানির সঞ্চয়। ব্যাংক স্রেফ সেই টাকাই বাজারে ঘোরায়। খেলা এখানেই শেষ নয়, এরপর যা ঘটলো তা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। দুটো ঘটনা এই পুরো কেলেঙ্কারিকে আরো বেশি সন্দেহজনক করে তুলেছে। এক, ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অতনু চক্রবর্তীর আকস্মিক ইস্তফা। দুই, আমাদের মহান রেগুলেটর আরবিআই এর তড়িঘড়ি ক্লিনচিট দেওয়া। তারিখগুলো মিলিয়ে নিন। 12ই মার্চ 2026 তারিখে মাদ্দুরী দেবরাজ রঙ্গনাথনের নেতৃত্বে পরিচালিত ব্যাংকের অভ্যন্তরীণ অডিট কমিটির সামনে এই 45 কোটির কেলেঙ্কারি ফাঁস হয়। তার ঠিক 6 দিন পর অর্থাৎ 18ই মার্চ এইচডিএফসি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান অতনু চক্রবর্তী আচমকা নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। ব্যাংকিং মহলে জোর গুঞ্জন, অতনু চক্রবর্তী এই দুর্নীতির পক্ষে ছিলেন না, তিনি এর বিরোধিতা করেছিলেন। কিন্তু খোদ কর্ণধারের পদ থেকে অতনু চক্রবর্তীর আকস্মিক পদত্যাগে গোটা দেশের ব্যাংকিং মহলে তীব্র গুঞ্জন শুরু হয়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ খুব ঠান্ডা মাথায় ড্যামেজ কন্ট্রোলের নামে সাজানো হয় অল ইজ ওয়েল নাটক। প্রেস বিবৃতি দিয়ে তারা বলে, এই ঘটনা অত্যন্ত সাধারণ একটা রুটিন প্রক্রিয়া। চেয়ারম্যান পদ ছেড়েছেন একজন, তার জায়গায় সঙ্গে সঙ্গে কেকি মিস্ত্রি দায়িত্বভার সামলে নিয়েছেন। এতে এত জল্পনার কিছু নেই। এরপর মিথ্যে ঢাকতে আসরে নামে দেশের ব্যাংকিং ব্যবস্থার চৌকিদার আরবিআই। দেশের শীর্ষ ব্যাংক তড়িঘড়ি নির্লজ্জের মতন একটা কড়া ক্লিনচিট সার্টিফিকেট জারি করে দেয়। সরকারি নথিতে তারা লিখে দেয়, বিভিন্ন পর্যায়ে মূল্যায়নের ভিত্তিতে রেকর্ডে এমন কোনো গুরুতর উদ্বেগের বিষয় নেই যা এইচডিএফসি ব্যাংকের কর্পোরেট গভর্নেন্সকে কাঠগড়ায় তুলতে পারে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুরে বাদ। সংবাদপত্র রিপোর্টে দাবি করা হয়েছে 2021 সাল থেকে এই গোটা পচা নোংরামিটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ 5 বছর পর এই 2026 সালে এসে অবশেষে রাজকীয় দুর্নীতির কঙ্কালটা বেরিয়ে পড়ল। রিপোর্টে বলা হয়েছে অতনু চক্রবর্তী নাকি এই জালিয়াতি ধরে ফেলেছিলেন এবং তিনি এর তীব্র বিরোধিতা করেছিলেন। আর সেই সততার পুরস্কার হিসেবে তার উপর এমন মারাত্মক চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি চেয়ারম্যানের চেয়ারটা ছেড়ে দিতে বাধ্য হন। আপনি আজ যদি এই ব্যাংকের ওয়েবসাইট খোলেন, দেখবেন সেখানে সততা, স্বচ্ছতা, নৈতিকতার মতন বড় বড় ভারী শব্দের ফুলঝুরি সাজানো রয়েছে। বাংলা সিনেমায় একটা জনপ্রিয় গান ছিল না, বাবুদের বাইরে দেখো জরির পোশাক, ভেতরে হাড়ির হাল। আপনি পাল্টা বলতে পারেন, প্রাইভেট ব্যাংকের ভেতরে দুর্নীতি হয়েছে, ব্যাংক আর আরবিআই বুঝবে। আমাদের এত দুশ্চিন্তার কি আছে? আছে, কারণ প্রাইভেট ব্যাংকেরও একটা টাকাও তাদের নিজস্ব সিন্ধুকে নয়, সবটাই সাধারণ মানুষের কষ্টার্জিত পয়সা। নীরব মোদি আর মেহুল চোকসিরা যখন একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুট করে পালাচ্ছিল, তখন দেশের আমজনতা ভেবেছিল সরকারি ব্যাংকের নিরাপত্তা নেই, তার চেয়ে নিজেদের হাড় ভাঙা খাটুনির কামাই প্রাইভেট ব্যাংকে রাখি, সেখানে অন্তত নিয়ম কানুন করা। এত চড়া চার্জ দিয়েও আমজনতা এই ব্যাংকেই টাকা রাখে। কেন রাখে জানেন? মানুষের মনে একটা ভরসা ছিল। আসলে গত কয়েক বছর ধরে সরকারি ব্যাংকগুলোর একের পর এক কেলেঙ্কারির খবর মানুষকে তাড়িয়ে বেরিয়েছে। অনেকের মনে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিরাপদ নয়, তার চেয়ে প্রাইভেট ব্যাংক অনেক বেশি সুশৃঙ্খল। কিন্তু কাণ্ড দেখুন, এ তো বাঘের হাত থেকে বাঁচতে কুমিরের মুখে পড়া। স্রেফ 25,000 কোটি টাকার লোভে এই ব্যাংক যা করেছে তা নিছক নিয়ম ভাঙা নয়, একদম প্রাতিষ্ঠানিক জালিয়াতি। তারা নিজেদের মার্কেটিং খরচ বাড়িয়ে দেখালো আর সেই ভুয়ো খরচের টাকা জিএসটি সমেত সরাসরি তুলে দিল ভেন্ডারদের হাতে। আর সবচেয়ে বড় রসিকতাটা কোথায় জানেন? এই দেশে নাকি একটা পাতাও নড়ে না মোদিজির অনুমতি ছাড়া, অথচ মহিমান্বিত রিজার্ভ ব্যাংকের নাগের ডগায় এই বিপুল টাকার খেলা হয়ে গেল আর কেউ টেরই পেল না। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনিও কিছু টের পেলেন না। মহারাষ্ট্রে বিজেপির সরকার, দিল্লিতেও বিজেপির সরকার,
এই তথাকথিত ডবল ইঞ্জিন সরকারের একেবারে চোখের সামনে দিয়ে দিনের পর দিন এই জালিয়াতির চাকা ঘুরলো। বেদনাদায়ক সত্যিটা হচ্ছে এই ব্যাংকে একটা অপরাধ নয়, একাধিক অপরাধ সংগঠিত হয়েছে। প্রথমত, কোনো ব্যাংকের এই অধিকার নেই যে নিজের মর্জি মতন নিয়ম বদলে ফেলবে। দ্বিতীয়ত, নিজেদের অ্যাকাউন্টস বইতে মিথ্যে খরচ দেখানো এবং বেআইনিভাবে থার্ড পার্টিকে পেমেন্ট করা আইনত অপরাধ। এটা তো খাস কর্পোরেট দুর্নীতির এক ক্লাসিক উদাহরণ। আজ 25,000 কোটির লোভে যে ব্যাংক নিয়ম ভাঙতে পারে, কাল যদি দেশের বড় শেঠজি এসে বলেন আমি 1 লক্ষ কোটি টাকা দেব, আমাকে 12% সুদ দাও, ব্যাংক তো তখনও হাসতে হাসতে রাজি হয়ে যাবে। এটা কি ব্যাংকিং ব্যবস্থা নাকি কোনো সস্তা তামাশা? এত বড় একটা কেলেঙ্কারি কোনো একজন ব্যক্তি অথবা একটি বিভাগের একার চেষ্টায় হওয়া অসম্ভব। ওপর থেকে নিচ পর্যন্ত একাধিক ডিপার্টমেন্টের মাথা এই নোংরা খেলায় একজোট হয়েছিল। কেউ তো একজন প্রথম MSRDCর কর্তাদের সাথে টেবিলে বসেছিলেন, মুখে হোক বা কাগজে। বাড়তি সুদের ওই গোপন প্রতিশ্রুতি তো কেউ একজন দিয়েছিলেন। তারপর সেই ফাইল নিশ্চয়ই একের পর এক টেবিল ঘুরেছিল। সর্বশেষে ফাইল যখন মার্কেটিং ডিপার্টমেন্টে পৌঁছলো, তখন সেই বিভাগের প্রধান কি করছিলেন? তার চোখের সামনে দিয়ে 45 কোটির ফাইল পাশ হয়ে গেছিল, অথচ তিনি কিছুই টের পাননি। নাকি তিনিও এই লুটের মালের অংশীদার ছিলেন? পাপের এই চোরাস্রোত আসলে কতদূর পর্যন্ত গড়িয়েছে? তাই এই কেলেঙ্কারির তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে হওয়া উচিত। এখন কোটি টাকার প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর বিস্ফোরণের পর আমাদের ঠুটো জগন্নাথ রিজার্ভ ব্যাংক আর মহাশক্তিমান কেন্দ্রীয় সরকার কি আদৌ কোনো কড়া পদক্ষেপ নেবে, নাকি ধমক দিয়ে ভয় দেখিয়ে এবারও পুরো ফাইলটাকে গায়েব করে দেওয়া হবে? মুখোশটা যখন এক দুর্দান্ত ইনভেস্টিগেটিভ জার্নালিজমের হাত ধরে খুলেই গেছে, তখন চোরদের আড়াল করার এই নোংরা খেলা এবার বন্ধ হোক। আজকের এপিসোডের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেশের নীতি নির্ধারক আর মহাশক্তিমান ক্ষমতার শীর্ষবিন্দুদের উদ্দেশ্যে 3টে নগ্ন প্রশ্ন ছুড়ে দেওয়া আজ বড্ড প্রয়োজন। প্রথম প্রশ্ন, দেশের সাধারণ মানুষের টাকা নিয়ে যখন খোদ 1 নম্বর প্রাইভেট ব্যাংক এমন নগ্ন জালিয়াতি করে, তখন আপনাদের ওই তথাকথিত কর্পোরেট গভর্নেন্স আর অ্যান্টি ব্রাইবারি পলিসিগুলো কি স্রেফ শৌচাগারের কাগজে পরিণত হয়? দ্বিতীয় প্রশ্ন, 12ই মার্চ অডিট কমিটি জালিয়াতি ধরল, 18ই মার্চ চেয়ারম্যান পদ ছাড়লেন, আর তারপরেই রিজার্ভ ব্যাংক কোনো তদন্ত ছাড়া ক্লিন চিট দিয়ে গেল। এই অভূতপূর্ব রকেট স্পিড সততা বাঁচানোর জন্য, নাকি ক্ষমতার অলিন্দে থাকা কোনো মস্ত বড় রাঘব বোয়ালকে আড়াল করার জন্য? তৃতীয় প্রশ্ন, সাধারণ আমজনতা এটিএম থেকে 4 বার টাকা তুললে পেনাল্টি কাটেন, ন্যূনতম ব্যালেন্স না রাখলে অ্যাকাউন্ট থেকে টাকা লুট করেন, আর কোটিপতিদের সরকারি এজেন্সি 25,000 কোটি টাকা আনলে চোখের পলকে আইন বদলে ফেলেন। এই দ্বিচারিতা কি দেশের গরিব মানুষের উপর এক চরম চপেটাঘাত নয়? মনে রাখবেন, 2008 সালের বিশ্বজোড়া মন্দার গ্রাস থেকে এই দেশকে বাঁচিয়েছিল কোনো কর্পোরেট ক্রুজ নয়, বাঁচিয়েছিল এই দেশের কোটি কোটি মধ্যবিত্ত মানুষের ব্যাংকে জমানো পুঁজি। আর যদি ক্ষমতার লোভ আর ধমাচাপা দেওয়ার রাজনীতির কারণে সেই ব্যাংকিং ব্যবস্থার উপর থেকে মানুষের বিশ্বাস একেবারে উঠে যায়, তবে যে অর্থনৈতিক সুনামি আসবে তা সামলানোর ক্ষমতা দিল্লির ডবল ইঞ্জিন বা মুম্বাইয়ের কর্পোরেট মহল কারোর থাকবে না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।